দুটো ফুটফুটে বাচ্চার মৃতদেহ, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অ্যাবসোলুটলি নো সাইন্স অফ স্ট্রাগল। তারপর হঠাৎ করেই পাওয়া গেল একটা হাড়হিম করা নোট। তাতে লেখা ছিল, আই মার্ডার সো দ্যাট আই মে কাম ব্যাক। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এক ভয়ঙ্কর খুনিকে। শুরু হয়েছিল এক বিশাল তল্লাশি বা ম্যাসিভ ম্যানহান্ট, কিন্তু তারা কোন অক্ষরেও টের পায়নি যে সবার চোখের সামনে লুকিয়ে থাকা ওই দানবটা আসলে মাত্র 11 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। লেটস ডিসকাস টুডেজ কেস কনসার্নিং অ্যাবাউট ম্যারি ফ্লোরা বেল। 1968 সালের বসন্তকাল। ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইন শহরের ওয়ার্কিং ক্লাস এলাকা হলো স্কটউড। এলাকাটা তখন বেশ ভাঙাচোরা অবস্থা। চারিদিকে পুরনো বস্তি, পরিত্যক্ত বাড়িঘর আর রাবিশ ফেলা ফাঁকা মাঠ। রেল লাইনের পাশে একটা বড় ফাঁকা মাঠ ছিল। লোকেরা যাকে ডাকতো টিন লিজি বলে। বেকারত্ব আর চরম দারিদ্র থাকা সত্ত্বেও এখানকার মানুষজন তাদের বাচ্চাদের প্রচুর পরিমাণে ভালোবাসতেন। এই এলাকায় একটা মিষ্টি ছেলে ছিল, মার্টিন ব্রাউন। বয়স মাত্র 4 বছর 2 মাস। ফর্সা রং, সোনালি কোকড়ানো চুল আর উজ্জ্বল নীল চোখ, সব মিলিয়ে মার্টিন ছিল দারুণ একটা মিষ্টি বাচ্চা। 25 মে 1968 শনিবার সকাল। মার্টিন তার ফেভারিট ব্রেকফাস্ট খেয়ে একটা নীল রঙের জ্যাকেট পরে বাড়ি থেকে বের হয়। ওই একই ভাঙাচোরা মাঠের মধ্যে ঘুরে বেড়াতো ওই পাড়ারই আরও বড় দুটো মেয়ে, 11 বছরের মেরি বেল আর তার 13 বছরের বন্ধু নর্মা বেল। ওই পাড়াতে নর্মা বেল এবং মেরি বেল জাস্ট দুজন পাশাপাশি থাকতো, মানে তারা কেবলমাত্র নেইবার্স ছিল। যেহেতু তাদের লাস্ট নেম সেম ছিল, অনেকেই ভাবে হয়তো যে তারা হয়তো দুজন পরস্পরের বোন কিংবা দিদি হতে পারে, বাট তারা কেবলমাত্র প্রতিবেশী ছিল। আশেপাশের মানুষদের কাছে এরা ছিল নর্মাল এবং বাচ্চা, কিন্তু মেরি বেলের যে ছোটবেলা ছিল সেটা ছিল পিওর হরার। মেরির মায়ের নাম হলো বেটি ম্যাকক্রিকেট। তিনি পেশায় ছিলেন একজন প্রস্টিটিউট। বেটি যখন তার মেয়ে মেরিকে জন্ম দেয় প্রথমবার, তখন ডক্টররা তাকে যখন তার সন্তানকে দেখায়, বেটি তখন বলে যে এই জিনিসটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। কেবলমাত্র এইটুকুনি শব্দ থেকেই আপনারা বুঝতে পারছেন যে মেরির মা কেমন ছিল। এটা বলা যেতে পারে যে মেরি জন্ম হওয়ার পর থেকেই বেটি তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতে থাকে। ছোটবেলায় মেরি বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যায়। এগুলো শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল না, বরং ছিল রহস্যময় অ্যাক্সিডেন্ট। পরবর্তী সময়ে জানা যায় যে মেরির মা তাকে স্লিপিং পিলস খাওয়াতো, এমনকি মাঝে সাঝে জানলা দিয়ে ফেলে দিয়ে তাকে মারার চেষ্টা পর্যন্ত করত। যখন মেরির 4 বছর বয়স ছিল, তখন তার মা প্রস্টিটিউশন ক্লায়েন্টসদের সাথে মেরিকেও নিয়ে যেত এবং সেখানে তাকে ফোর্সফুলি কাজ করানো হতো। আপনারা বুঝতেই পারছেন ওইটুকুনি বয়সে কাজ করানোর মানেটা কি। আর ওর মা যে প্রফেশনে ছিল, সেই প্রফেশনে মাত্র 4 বছরের একটা মেয়েকে নিয়ে ফোর্সফুলি কাজ করানো, জাস্ট ইম্যাজিন করলেই আমি শিউরে উঠছি। এই এক্সট্রিম ট্রমা আর অবহেলার কারণে মেরির মধ্যে একটা সাইকোপ্যাথিক মানসিকতা জন্ম নেয়। স্কুলে সে অন্য বাচ্চাদের গলা টিপতে শুরু করে। ওই ছোটোবেলায় আমরা খেলতাম না, অনেকেই গলা টিপে একটুখানি ফোর্স দিত, জাস্ট একটুখানি, বাট মেরি এটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যায়। সে তার বন্ধুদেরকে ডাকতো এবং এটা করার মধ্যে আলাদাই একটা ফান, একটা এক্সাইটমেন্ট খুঁজে পেত। সে যখন বন্ধুদেরকে ডেকে গলাটা প্রেস করতো, তখন সে ছাড়তেই চাইতো না যতক্ষণ না তাদের দম বন্ধ হয়ে যায়। ম্যারির এই কৃত্তিকলাপগুলোর ফলে স্কুলের সবাই ওর থেকে একটা ডিস্টেন্স বজায় রাখতো। এই সব জিনিসগুলো মেরিকে প্রচুর এফেক্ট করে। সে নিজেকে একা ফিল করতো এবং তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো। তার মাঝে মাঝে মুড সুইংস হওয়া শুরু হয় এবং মানুষদেরকে দেখলে তার যেন একটা ঘেন্না তৈরি শুরু হয়। সেই শনিবার বিকেলবেলা নর্মা এবং মেরির সাথে স্কটউডের ওই নিরীহ বাচ্চাদের দেখা হয় ওই পার্কটাতে। বিকেল 3:30, 85 নম্বর সেন্ট মার্গারেটস রোডের উপর একটা পরিত্যক্ত বাড়ির উপরের তলার বেডরুমে 4 বছরের মার্টিন ব্রাউনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে চিৎ হয়েছিল, দুটো হাত মাথার ওপরে তোলা, মুখের কাছে একটু রক্ত আর ফেনা, কিন্তু শরীরে কোনো মারধরের চিহ্ন নেই। লোকাল একজন মানুষ তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, বাট ইট ওয়াজ অলরেডি টু লেট। ফরেন্সিক ডাক্তার পোস্টমর্টম করে মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ বের করতে পারেনি, কারণ গলাটা এতটাই আলতো করে টেপা হয়েছিল যে গলায় কোনো দাগই বসেনি। শেষমেশ পুলিশ এটাকে ওপেন ভার্ডিক্ট দিল, অর্থাৎ মৃত্যুটা সন্দেহজনক কিন্তু লিগালি মার্ডার নয়।
ঠিক পরের দিনই, যেদিন ছিল মেরি বেলের 11 নম্বরতম জন্মদিন, লোকাল একটা নার্সারিতে সে ঢুকে পড়ে। সেখানে ডেস্ক উল্টানো, বইপত্র ছেঁড়া, আর সেখান থেকে পাওয়া যায় হাতে লেখা 4টে নোট। এই নোটগুলোতে ক্লিয়ার কনফেশন লেখা ছিল। নোটগুলোতে লেখা ছিল, আই মার্ডার সো দ্যাট আই মে কাম ব্যাক, এবং আরেকটিতে লেখা ছিল, উই ডিড মার্ডার মার্টিন ব্রাউন, ফক অফ ইউ বাস্টার্ড। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ এটাকে বাচ্চাদের একটা ফালতু প্র্যাঙ্ক ভেবে পাত্তা দিল না। কিলার যেন মুক্ত রয়েই গেল। কিন্তু 2 মাস পর ঘটনা আরও সিরিয়াস হলো। 31শে জুলাই 1968 বিকেলবেলা 3 বছরের ব্রায়ান হাউ নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। পাড়ার সবাই তাকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে। রাত 11:10 টিনলিজি নামে সেই ফাঁকা মাঠে 2টো বড় ক্রিকেট ব্লকের মাঝে ঘাস আর আগাছার নিচে ব্রায়ানের বডি পাওয়া যায়। এবার আর কোনো ডাউটই ছিল না, কারণ ব্রায়ানকে দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল দিস ওয়াজ আ মার্ডার। ব্রায়ানকে গলা টিপে মারা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ঘাতক খুব অল্প জোর ব্যবহার করেছিল, যা প্রমাণ করে দ্য কিলার ইজ আনাদার চাইল্ড। ব্রায়ানের চুল কাটা ছিল, পায়ে ছিল ক্ষত, প্রাইভেট পার্টসে তার আঘাতও ছিল, আর পেটের উপর ব্লেড দিয়ে খুব বিশ্রীভাবে একটা এম কাটা হয়েছিল। ব্রায়ানের পায়ের কাছে পাওয়া যায় একটা ভাঙা কাঁচি, আর জামায় পাওয়া যায় গ্রে আর মেরুন রঙের সুতো, যা তাদের বাড়ির কারো ছিল না, কারণ পুলিশ এটা ভেরিফাই করেছিল ওই রঙের ফ্যাব্রিকের কাপড় ব্রায়ানের বাড়িতে কারোরই ছিল না। তার মানে অবভিয়াস এটা যারা তার সঙ্গে এই জিনিসটা করেছে এটা তাদের কাছ থেকেই পড়েছে। এটা ছিল পুলিশের কাছে একটা এভিডেন্স। ব্রায়ানের বডি পাওয়ার পর শুরু হলো এক বিশাল তল্লাশি। 100 জনেরও বেশি পুলিশ প্রায় 1200 বাচ্চার ইন্টারভিউ নিলেন। সবাইকে ইনভেস্টিগেট এবং সবার থেকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ একটা জিনিস জানতে পারলো যে সেই দিনে ব্রায়ানের সাথে মেরি বেল আর নর্মাকে বিকেলবেলার দিকে খেলতে দেখা গিয়েছিল। তাই জন্য পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় 13 বছরের নর্মা খুব ইমোশনাল আর নার্ভাস থাকলেও 11 বছরের মেরি ছিল একদম শান্ত, খুব চালাক আর একদম ডিফেন্সিভ। সে পুরো একদম চিল ছিল, যেন কিছুই হয়নি। গাইজ, আমি এই কেসটা যখন স্টাডি করছিলাম আর এই জিনিসগুলো এক একটা করে পড়ছিলাম, আমার জাস্ট আশ্চর্য লাগছিল। একটা 11 বছরের বাচ্চা কি করে এরকম কাম, কোল্ড অ্যান্ড চিল থাকতে পারে এইরকম একটা ক্রাইম করার পরে। সে রীতিমতো পুলিশদের সাথে কোয়েশ্চেন আনসারের দরুন যেন একটা ক্যাট অ্যান্ড মাউস গেম খেলছিল। কিন্তু তারপরে এলো সেই বড় ব্রেক থ্রু। 2রা আগস্ট মেরি পুলিশকে ম্যানিপুলেট করার জন্য একটা মন গড়া গল্প ফাঁদে। সে বলে 8 বছরের একটা লোকাল ছেলে ব্রায়ানকে মারধর করছিল। নিজের এই ম্যানিপুলেটিভ স্টোরিটা পুলিশকে সে খাওয়াতে গিয়ে, কিংবা বলতে পারেন যে আরও পলিশ করতে গিয়ে, সে একটা ম্যাসিভ ভুল করে ফেলে। সে বলে ছেলেটার হাতে নাকি একটা ছোট কাঁচি ছিল, আর তারপরেই সে এমন একটা কথা বলে বসে যেটা তাকে পুরোপুরি ফাঁসিয়ে দেয়। ওই কাঁচিটায় একটা সমস্যা ছিল, একটা দিক ভাঙা বা বেঁকানো ছিল। মেরি এই কথাটা পুলিশদেরকে বলেছিল। চিফ ইন্সপেক্টর ডবসন সাথে সাথে এই ব্যাপারটা ধরে ফেলেন, কারণ ব্রায়ানের লাশের পাশে পাওয়া ভাঙা কাঁচির ডিটেলসটা পুলিশ একদম সিক্রেট রেখেছিল। অনলি দ্য পুলিশ অ্যান্ড দ্য কিলার নিউ অ্যাবাউট দিস। এর সাথে সাথে মেরি যে 8 বছরের ছেলেটার নাম নিয়েছিল, খুনের সময় সে এয়ারপোর্টে ছিল, তার কাছে সলিড প্রমাণ ছিল। মেরির সাজানো গল্পটা পুরোপুরি ফেঁসে যায়। 4 আগস্ট নর্মার বাবা মা পুলিশকে জানায় যে তাদের মেয়ে সত্যিটা বলতে চায়। নর্মা পুলিশকে বিস্তারিত জানায় যে মেরি তাকে লাশের কাছে নিয়ে গিয়েছিল, কিভাবে সে ব্রায়ানকে গলা টিপে মেরেছে তা দেখিয়েছিল। জাস্ট ইম্যাজিন করো গাইস, মেরি ব্রায়ানকে মারার পর নর্মার কাছে যায় এবং নর্মাকে ডেকে এনে ব্রায়ানের বডির উপরে সে বসে ডেমনস্ট্রেট করে নর্মাকে যে সে তাকে কিভাবে মেরেছিল, এবং ওই ক্রাইম সিনে ইউজ করা যে ব্লেড, সেই ব্লেডটাও সে কোথায় রেখেছিল সেটাও নর্মাকে বলেছিল। 7 আগস্ট 1968 ব্রায়ানের ফিউনারালে 200 জনেরও বেশি মানুষ জড়ো হয়েছে। ডবসন ভিড়ের দিকে নজর রাখছিলেন। ছোট কফিনটা যখন বের করে আনা হচ্ছিল, তখন ডবসনের চোখ আটকে যায় বাইরে দাঁড়িয়ে থাকা মেরির ওপরে। শি ওয়াজ নট ক্রাইং। সে সেখানে দাঁড়িয়ে হাসছিল আর নিজের হাত দুটো ঘষছিল।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডবসন শিউরে উঠলেন। তিনি ভাবলেন একে এখনই অ্যারেস্ট করতে হবে, নইলে আবারও কাউকে সে খুন করবে। ওই দিন রাত্রেবেলায় রাত 8টার সময় দুজনের বিরুদ্ধেই খুনের চার্জ আনা হয়। নর্মা কান্নায় পুরোপুরি ভেঙে পড়ে। সে মেরিকে বলতে চায়, আমি তোকে ছাড়বো না, কিন্তু মেরির চোখে এক ফোঁটাও জল ছিল না, কোনো ভয়ও ছিল না। চরম সাইকোপ্যাথের মতো 11 বছরের মেয়েটি স্রেফ বলে, দ্যাটস অল রাইট বাই মি। ফরেন্সিক রিপোর্ট সব প্রমাণ ক্লিয়ার করে দেয়। ব্রায়ানের শরীরে পাওয়া সুতো মেরির ড্রেস আর নর্মাল স্কার্টের সাথে একদম ম্যাচ করে যায়। সব থেকে ভয়ের ব্যাপারটা হলো এই একই সুতো মার্টিন ব্রাউনের লাশের ওপরেও পাওয়া গিয়েছিল। এই জিনিসগুলো প্রমাণ করে মেরি বেল এই দুটো খুনের সাথেই সম্পূর্ণভাবে যুক্ত ছিল। 1968 ইয়ারে ডিসেম্বরে বিচার শুরু হয়। কেসের গুরুত্ব বুঝে বিচারক তাদের নাম গোপন রাখার অধিকার পুরোপুরি ক্যান্সেল করে দেন। 9 দিনের বিচার শেষে 13 বছরের নর্মা বেল সব চার্জ থেকে মুক্তি পেয়ে যায়, কারণ নর্মা কিছু করেনি। আসলে এই খুনগুলোতে সে প্রপারভাবে পার্টিসিপেট করেনি, তাই সবকিছু প্রমাণ পাওয়ার পর তাকে রিলিজ করে দেওয়া হয়। কিন্তু মেরি বেলকে মানসিক অসুস্থতার কারণে দুটো বাচ্চারই খুনি হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। ডাক্তাররা জানায় যে ছোটবেলায় ভয়ঙ্কর ট্রমাই তাকে সাইকোপ্যাথ বানিয়েছে, যার ফলে তার ইমোশনাল গ্রোথ পুরোপুরিভাবে থেমে গেছে। বিচারক মেরিকে ডেঞ্জারাস বলে ঘোষণা করেন, তাকে অনির্দিষ্টকালের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন। মেরি বিভিন্ন কারাগারে 12 বছর কাটায়। এর মধ্যে একটা জেলে 24 জন ছেলের মধ্যে সে ছিল একটা মাত্র মেয়ে। আর এখানে এমনও শোনা যায় যে সেখানে কেবলমাত্র একটা মেয়ে ছিল বলে তার সঙ্গে নাকি সেখানে সেক্সুয়াল অ্যাবিউজও হয়েছিল। ইয়ার 1977 সেপ্টেম্বর, 20 বছর বয়সে মেরি জেল থেকে পালিয়ে যায় এবং একটা কেওয়াস সৃষ্টি করে। সে তার চুল রং করে লুকিয়ে থাকে, যদিও কয়েকদিন পর পুলিশ আবার তাকে ধরে ফেলেছিল। 1980, 23 বছর বয়সে মেরি জেল থেকে রিলিজ পায়। তাকে একটা নতুন আইডেন্টিটি বা পরিচয় দেওয়া হয়, আর তারপর 1984 সালে তার একটা মেয়ের জন্মও হয়। কিন্তু স্টোরিটা এখানেই শেষ নয়। 1998 সালে মেরিকে নিয়ে একটা বই লেখা হয়, আর এই বইয়ের জন্য মেরিকে প্রচুর টাকাও পেমেন্ট করা হয়েছিল। নিজের ক্রাইমের ডিটেলস বিক্রি করে মেরি প্রফিট করেছে। এটা জানার পর পুরো দেশ জুড়ে পাবলিকের মধ্যে চরম রাগ আর ক্ষোভ তৈরি হয়। তৎকালীন প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারও এটাকে জঘন্য বলে নিন্দা করেছেন। নিউজ চ্যানেলগুলো এবার পাগলের মতো মেরির নতুন ঠিকানা খুঁজতে শুরু করে। মিডিয়ার এই বাড়াবাড়ির কারণে মেরি আর তার 14 বছরের মেয়েকে পুলিশ প্রোটেকশনে রাতের অন্ধকারে বাড়ি থেকে ছেড়ে পালাতে হয়। এই চরম বিতর্কের পর শুরু হয় এক আইনি লড়াই। 2003 সালে হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। রাইট টু প্রাইভেসিকে বেস করে বিচারক রুলিং দেন যে মেরির মানসিক অবস্থা রক্ষা করতে এবং তার নির্দোষ মেয়েকে বাঁচাতে তাদের আইডেন্টিটি সারা জীবনের জন্য গোপন রাখা হবে এবং মিডিয়াকে সারা জীবনের জন্য তাদের পরিচয় প্রকাশ করতে ব্যান করে দেওয়া হয়। ব্রিটিশ জাস্টিস সিস্টেমকে একটা কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, একজন চাইল্ড মনস্টার কি সত্যি কখনো শোধরাতে পারে? শেষমেশ তারা মেরি বেলকে একটা বড় সুযোগ দেয়, বড় হওয়ার সুযোগ দেয়, পরিবার গড়ার সুযোগ দেয় এবং লোকচক্ষুর আড়াল থেকে সিম্পলি গায়েব হয়ে যাওয়ার সুযোগ দেয়। আজ মেরি বেল সাধারণ মানুষদের মাঝে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, অ্যান ইনভিজিবল ওমেন, যাকে সমাজ আড়াল করে রেখেছে, যে সমাজটাকেই সে একদিন তছনছ করে দিয়েছিল। কিন্তু স্কটউডের শান্ত কবরগুলোতে মার্টিন ব্রাউন আর ব্রায়ান হাউ আজও 1968 সালের সেই বসন্ততেই চিরকালের জন্য আটকে আছে, ওয়েটিং ফর আ টুমোরো দ্যাট উইল নেভার কাম। হ্যাঁ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এই অবধি দেখার জন্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, এই চ্যানেলে আমি এরকমই ট্রু ক্রাইম ডকুমেন্টারি ভিডিও বানিয়ে থাকি। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড আপনি যদি চান কমেন্ট, লাইক এগুলো করতে পারেন, এগুলো অ্যাভেলেবেল রয়েছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, বি হেলদি অ্যান্ড বি সেফ। বাই বাই।